আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। আমি একটা বিষয় যেটা জানতে চাইছি, একটা খুবই হইচই পড়ে গেছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী নাকি বিধানসভার লাইব্রেরি থেকে বই নিয়েছেন, বই ফেরত দেননি। হ্যাঁ, দেখুন, গতকাল এই খবরটা একেবারে সামনে এসেছে যে তিনি 19খানা গ্রন্থ লাইব্রেরি ডিপার্টমেন্ট থেকে নিয়ে এখনো পর্যন্ত ফেরত দেননি। এই যে এতদিন ফেরত দেয়নি, তার ফলে অনেক পাঠক সেই বইগুলো থেকে যে জ্ঞান অর্জন করা তা থেকে বঞ্চিত হয়েছেন। আমরা স্কুল লাইব্রেরির ক্ষেত্রেও নিয়ম ছিল যে স্কুল লাইব্রেরিতে আমরা বই নিতাম, কার্ড জমা দিয়ে 1 মাস পরে না জমা দিলে তার ফাইন হয়। সুতরাং মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি যে দীর্ঘদিন বইগুলোকে বাড়িতে নিয়ে গিয়ে রেখেছেন, তার সরকার ছিল বলে তিনি নৈরাজ্য চালিয়ে গেছেন, একনায়কতন্ত্র চালিয়ে গেছেন। উনি হয়তো ভাবছিলেন যে এই মুহূর্তে আমি এবারও সরকারে আসব, আবার কারচুপি করব, ছাপ্পা করব, ভোটে জিতবো, ক্ষমতায় থাকবো, আমি আরো বই নিয়ে আসব, আর তার এপাং ওপাং ঝপাংগুলোকে নিয়ে গিয়ে লাইব্রেরি ভর্তি করে দেবো, এইরকম তার মানসিকতা ছিল। আর সেই মানসিকতার জন্যই তিনি বই দেননি বলে আমার বিশ্বাস। এবারে সরকার পরিবর্তন হওয়ার পর উনি আর আসতে পারছেন না, হয়তো ভয়ে বই জমা দিতে গেলে। আসতে গেলে যে মানুষগুলোকে ঠকিয়েছেন সেই মানুষগুলো তাকে রাস্তায় ঘিরে ধরবে, তার কাছে কৈফিয়ত চাইবে। কারো কোনো মায়ের কোল শূন্য করিয়েছেন তিনি, কোনো মেয়ের স্মৃতি সিঁদুর মুছেছেন তিনি, কোনো আজকে লক্ষ লক্ষ ছেলের চাকরি তিনি তার সরকার খোলা মার্কেটে বিক্রি করেছে। এই যে ক্ষোভ মানুষের, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ সে সামনে তাকে পড়তে হবে, এই ভয়ে তিনি হয়তো লাইব্রেরি আসেননি বই জমা দিতে। আমার এটাই মনে হচ্ছে। তবুও আমার ডিপার্টমেন্ট তার কাছে নিশ্চিতভাবে তার কাছে খবর পাঠাবে যে আপনি এতদিন বই কেন রেখেছেন, বই ফেরত দিয়ে যান। বই ফেরত না দেওয়া হলে অন্যান্যদের ক্ষেত্রে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তার ক্ষেত্রেও সেই ব্যবস্থা নেওয়া হবে। না, আমি আরেকটা বিষয় শুনছিলাম যে উনি যেটা বলতে চাইছেন যে বই তো বিধানসভাতে যেখানে আমি বসতাম সেখানেই রয়েছে। এটা আমি তো বাড়ি আনিনি, এরকম ওরা কি বলছেন? না, এখনো সেই রকম খবর আমার কাছে আসেনি। যদি তাই বলে থাকেন তাহলে আমরা বিধানসভার কক্ষে উনি বই রেখে গেছেন, কোথায় রেখেছেন বা সেই বই আছে কিনা, তিনি তারও তো সচিব ছিল, সমাতেও তো আমাদের যিনি চিফ সেক্রেটারি ছিলেন তারাও তো বলতে পারবেন। তো তারা কেউ যখন বলতে পারছে না তখন নিঃসন্দেহে বইগুলো তিনি সরিয়েছেন কোথাও না কোথাও। তাছাড়া হুম। তাছাড়া স্টাফরা কেনই বা খুঁজতে যাবেন? ওনার দায়িত্ব তো লাইব্রেরিতে পৌঁছে দেওয়া, সেটা তো ওনার দায়িত্ব। অবশ্যই লাইব্রেরি থেকে বই নিলে প্রত্যেকের ক্ষেত্রে, এখন আমি মন্ত্রী বলে আমি যা খুশি তা তো করতে পারি না। আমাকে সেই ডিপার্টমেন্টের মধ্যে যা নিয়ম সেই নিয়মের মধ্যে চলতে হবে, তবেই তো সমাজ সঠিকভাবে চলবে। আমি মন্ত্রী বলে আমি যা খুশি করব, সাধারণ মানুষ ক্ষেত্রে নিয়ম প্রযোজ্য হবে, এটা হতে পারে না। একজন মন্ত্রী, একজন সাধারণ মানুষ, প্রত্যেকের ক্ষেত্রে ডিপার্টমেন্টের যে নিয়ম সেই ডিপার্টমেন্টের নিয়ম মেনে চলতে হবে। তিনি যদি মনে করেন আমি নিয়ম মেনে চলবো না, চলেননি উনি 15 বছর একনায়কতন্ত্র তিনি চালিয়ে গেছিলেন বাংলায়, সেটা তো আর চলতে পারে না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চাইছেন এই বাংলাকে সোনার বাংলা গড়ে তুলতে। তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাইছেন, তিনি উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে চাইছেন, তিনি আধুনিক শিক্ষায় আমাদের সমাজের মানুষকে শিক্ষিত করতে চাইছেন, মা বোনেদের সুরক্ষা দিতে চাইছেন। সুতরাং তার মতো একনায়কতন্ত্র তো এই সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী চালাবেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চাইছেন গণতান্ত্রিক পদ্ধতিতে এই বাংলার বিকাশ, বাংলার শ্রীবৃদ্ধি, বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। এক্ষেত্রে আইনের শাসন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে, কাউকে অধিকতর সুযোগ সুবিধা দেওয়া হবে না। আমি তো এটাও শুনছিলাম যে আশিস ব্যানার্জি, যিনি সদ্য প্রয়াত হয়েছেন, তিনিও বই নিয়েছিলেন কিন্তু হেরে যাওয়ার পর বই সব ফেরত দিয়ে গেছেন। তো যারা অন্যরা বই ফেরত দিয়ে যাচ্ছেন, তো উনি বই ফেরত দেবেন না, কোথায় রেখেছেন খুঁজতে হবে স্টাফকে, এটা হয় কখনো? এটা আমরা কখনোই বরদাস্ত করব না। এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বই খুঁজে না পাওয়া গেলে। খুঁজতে তো হচ্ছেই আমাদেরকে, যেহেতু ডিপার্টমেন্ট আমাদের। উনি যদি না দেন, উনি যদি সঠিকভাবে না বলেন, তাহলে আমাদেরকে খুঁজতে হবে, খুঁজতে নামতে হবে, প্রয়োজনে গোয়েন্দা নামাতে হবে। তিনি কোথায় বই নিয়ে গেছেন, কোথায় রেখেছেন, কোথায় সরিয়ে রেখেছেন, তার জন্য প্রয়োজনে গোয়েন্দাদেরও আমাদের সহযোগিতা নিতে হবে। উনি তো কবিগুরুর নামে, বইয়ের নামের আদলে নিজেও নিজেও কিছু কিছু বই মানে প্রকাশ করেছেন। মানে উনি কি ওইটা দেখার জন্য কি কবিগুরুর বই নিয়ে রাখতেন নাকি, যে এই নামে আমি আর একটা বই? হ্যাঁ, হ্যাঁ। যিনি নকল করে সবকিছু করে গেছেন তিনি তো সব সময়তেই ছাপ্পা করে গেছেন। আপনি একটা কিছু করলেন, তার উপরে আপনার নামটা মুছে দিয়ে তার ছাপ লাগিয়ে দিয়ে মমতা ব্যানার্জির লেখা বই, এপাং ওপাং ঝপাং এই ধরনের গ্রন্থ বাংলার মানুষ খাচ্ছে না।
বা সেগুলো বের করে ফেলে দেবো বলেছি, তাই হয়তো তিনি ওইগুলো রেখে দিয়েছেন যে এর অনুকরণে বই লিখে যদি আবার এখান থেকে কিছু মুনাফা অর্জন করা যায়। 15 বছর ধরে এপাং ওপাং ঝপাং আর অন্যান্য বই ঢুকিয়ে তার দলের কোষাগার বৃদ্ধি হয়েছে, আর বাংলার ছেলে মেয়েদের মেধা বিকাশের জন্য যে বই, সেই বই লাইব্রেরিতে পাওয়া যায়নি। এটাই তৃণমূল কংগ্রেসের লাইব্রেরির অবস্থা ছিল। তো হ্যাঁ, এবং এবং প্রত্যেক বছরই বই কেনানো হতো, মুখ্যমন্ত্রীর বই কেনানো হতো হ্যাঁ, আপনাদের। চাপ সৃষ্টি করা হতো, মুখ্যমন্ত্রীর লেখা বই কিনতে হবে। এমনকি এটাও শুনেছি আমি ডিপার্টমেন্টে গিয়ে, সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনিও কিছু বই সিলেক্ট করে দিতেন, সেই বই কিনতে হবে, এটা নাকি বাধ্যতামূলক ছিল। আরে বই তো আমরা সেই রকম কিনবো, বাধ্যতামূলক অবশ্যই থাকতে পারে রাষ্ট্রবাদী বই, জাতীয়তাবাদী বই, আমাদের যুবক যুবতীদের মেধার বিকাশ ঘটবে সেই ধরনের গ্রন্থ। তার জন্য চাপ সৃষ্টি করা উচিত। আমরা আমাদের দেশকে সমৃদ্ধশালী করতে চাই, এ বাংলাকে আমরা সোনার বাংলা করতে চাই। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, নেতাজি সুভাষ, বঙ্কিমচন্দ্ররা জন্মেছেন এই বাংলায়। সেই বাংলার শিক্ষা সংস্কৃতিকে আরো উন্নত জায়গায় নিয়ে যেতে হবে, আরো উচ্চতর জায়গায় নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে এপাং ওপাং ঝপাং কেন পড়তে হবে? উনি মুখ্যমন্ত্রী বলে যা পড়াবেন তাই পড়তে হবে, এগুলো চলবে না। আমরা বলে দিয়েছি প্রথম দিন থেকে, বের করে সরিয়ে দিতে বলেছি বই, সব বই সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ, আমাদের যুবক যুবতীদের মেধার বিকাশ ঘটবে সেই ধরনের গ্রন্থ আমরা লাইব্রেরিতে রাখবো, এটাই আমাদের সিদ্ধান্ত হয়েছে। বাকি লাইব্রেরিকে আধুনিক করা, ডিজিটালাইজড করা, এগুলোও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের ডিপার্টমেন্টকে প্রতি আগ্রহ প্রকাশ করেছেন যে এই বছরেই আমাদেরকে 500 লাইব্রেরি ডিজিটালাইজড করতে হবে। বিশেষ করে যতগুলো সাব ডিভিশন লাইব্রেরি রয়েছে, ডিস্ট্রিক্ট লাইব্রেরি রয়েছে, তো এই লাইব্রেরিগুলোকে প্রথম পর্যায়ে আমরা ডিজিটালাইজড করব। আমরা ডিজিটালাইজড ক্যাটালগিং, তার সঙ্গে সঙ্গে আমরা একটা ক্লিকে জেনে যাব কোথায় বইটা রয়েছে, আমি কোন লাইব্রেরিতে গেলে বইটা পাবো, বা আমি যেতে পারছি না ঘরে বসেই আমি মোবাইলে বইটা পড়ে নেব। এই সব ধরনের সুবিধা যেন লাইব্রেরি ডিপার্টমেন্ট করতে পারে, তার জন্য আমাদের সরকারের নেতৃত্বে লাইব্রেরি ডিপার্টমেন্ট কাজ শুরু করেছে। যে বইগুলো পাচ্ছি না সেগুলো কোন মন্ত্রীর বাড়ি রয়েছে, কোন প্রাক্তন মন্ত্রীর বাড়ি রয়েছে, যেহেতু তারা সদিচ্ছা নেই দেওয়ার, তাই আমাদেরকে খুঁজতে হচ্ছে, খুঁজে না পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মানে যদি না পাওয়া যায় এ তো তার মানে সেই আরো একটা চোর যুক্ত হবে, কয়লা চোর, গরু চোর এসব শুনতাম। এবার তাহলে তো হ্যাঁ, বই বই চোর কথাটাও তো এসে যাবে। একদম একদম, যদি বই না পাওয়া যায় তাহলে তো জানতে হবে বই চুরি হয়েছে, তাহলে বই চোরকে খুঁজতে হবে। আর সেক্ষেত্রে যদি তার নামটাই লেখা থাকে তিনি বই নিয়ে গেছেন, তাহলে তার নামের আগে এই চোরটা আবার যুক্ত হবে। শাস্তিমূলক ব্যবস্থা যেটা বলছেন, মানে সেটা কি আছে বই যদি সময়ে ফেরত না দেওয়া হয়? দেখুন, প্রথমত আমি যতটুকু এখনো পর্যন্ত জানি, আমারও এখনো 3 মাস হয়নি এই ডিপার্টমেন্টের দায়িত্ব নেওয়া, আমিও সব জেনে উঠতে পারিনি, কিন্তু আমি যতটুকু জানি একটা বই সময়সীমার মধ্যে না দিলে তার আর্থিক ফাইন হয়, এবং তা দিতে অসম্মত হলে বা দিতে না চাইলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, অর্থাৎ আমরা আইনের সহযোগিতা চাইবো। আইন যেভাবে বলবে সেভাবে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। মানে চুরির চুরির আইনের এতে পড়বেন। অবশ্যই, অবশ্যই। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে ধন্যবাদ, থাকার জন্য। ধন্যবাদ। বইচোর, শেষে বইচোর তকমা। বিধানসভার যে পাঠাগার, সেখান থেকে উনি নাকি 19টা বই কবিগুরুর রচনাবলী সেটা সংগ্রহ করেছিলেন, কিন্তু ফেরত দেননি, হেরে গেছেন। মানে মুখ্যমন্ত্রিত্ব চলে তো গেছেই, সে সঙ্গে এমএলএও হতে পারেননি, ফলে বিধানসভাতে এন্ট্রি এমনিতেই বন্ধ হয়ে গেছে। কিন্তু সেটা হলেও আরও তো অনেকে হেরেছেন, তারা বই টই যা সব নিয়েছেন বুঝিয়ে দিয়ে গেছেন, ফিরিয়ে দিয়ে গেছেন। তো উনি জাননি কেন? উনি কোথায় বই নিয়ে কোথায় রেখে দিয়েছেন সেটা খুঁজে খুঁজে স্টাফরা বের করবেন? আদৌ সেটা পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না উনি দেখবেন না। উনি বই তুলেছেন, ওনার দায়িত্ব বইকে ফিরিয়ে দেওয়া। তো সেটা না করে বসে রয়েছেন গ্যাঁট হয়ে কালীঘাটে। হ্যাঁ, আদৌ ওখানে আছে না হয়ে গেছে, হাফিস হয়ে গেছে, সব নিজের মতো করে আপন মনে করে সব নিয়ে চলে এসছেন। একটা ভার্সন এসছে ওটা, যে উনি যেখানে বসেন, যে রুমে বসতেন সেখানেই থাকবে, কে থাকবে আছে কি নেই সেটাই বা মানে কি গ্যারান্টি আছে? আপনি তো অনেক কিছুই বলেন, তারপরে দেখা যায় সেখানে পাওয়া যায় না। আপনি বুঝিয়ে দেবেন না কেন যে বইগুলো তুলেছিলেন? একজন মুখ্যমন্ত্রী ছিলেন, আপনার এটুকু দায়িত্ব হয় না
যে বই নিয়েছি, যে নিয়ম আছে, সিস্টেম আছে, সেই সিস্টেম ফলো করে বইকে ফিরিয়ে দেওয়া। আপনি যদি এইরকম করেন তাহলে স্টুডেন্ট বা আরও অন্যরা তারা কি শিখবেন? হচ্ছেটা কি? তবে যিনি গ্রন্থাগার মন্ত্রী হয়েছেন গৌরীশঙ্কর ঘোষ, তিনি বলছেন সময়ে বই ফেরত না দিলে অন্যদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা হয়, ইনার বিরুদ্ধে হবে সেই ব্যবস্থা। দরকার হলে গোয়েন্দা লাগাতে হবে, বই খুঁজে যদি না পাওয়া যায় গোয়েন্দা লাগাতে হবে, সেই বই কোথায় লুকানো আছে বের করতে হবে। শাস্তিমূলক যে আছে সে ব্যবস্থাপনা সেগুলো করতে হবে, পরপর ছাড়বো না। আর সব ওনার বই কিনতে হবে, যে ফরমান আগে জারি করা হতো সিদ্দিকুল্লাহকে দিয়ে, সব মমতা ব্যানার্জির বই লাইব্রেরিতে রাখতে হবে। এপাং ওপাং ঝপাং পড়বে লোকজন, বিরাট লেখিকা। আর সব কবিগুরুর যেসব রচনা আছে তার আদলে নাম দিয়ে দিয়ে করেছেন। ভাবছেন নামের সঙ্গে নাম কপি ওই টাইপের করলেই আমি কবিগুরুর সমতুল্য হয়ে যাব। ভাবনা দেখুন। এখন তো এটা বুঝছি যে এতগুলো বই নিয়ে রেখেছেন, মানে ওই আর কি দেখে দেখে কি ভেবেছেন, একটা দুটো লাইন এদিক সেদিক করে চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর হওয়ার। সাহস বটে। তো যাই হোক, যা করেছেন করেছেন, বইগুলো ফেরত দেবেন তো? বইগুলো ফেরত দিয়ে যাবেন তো? এবং মন্ত্রী বললেন যে সব বইটি সব ফেলে দেওয়া হবে, যেগুলো ওনার মানে বের করে দেওয়া হবে, ওনার বই যেগুলো কিনতে বাধ্য করা হয়েছিল। ওই সব বই কিসের জন্য, কি আছে? উনি নিজেকে বিরাট সাহিত্যিক বলে জাহির করার চেষ্টা করেছেন, কিন্তু সমাজ কি সাহিত্য পেয়েছে, কি পেয়েছে? উনি নিজের যা ইমেজ তৈরি করেছিলেন, ওনার লেখা কে পড়বেন? পড়লে তারা ভালো থাকবেন? তাদের মানসিকতা ভালো থাকবে? তো বিষাক্ত পরিবেশ তৈরি করে দিয়েছিলেন। বলে ওনার বইটই কেন? তো এসব চলবে না, ওইসব তো আউট করা হবেই। আর তার সঙ্গে যেগুলো নিয়েছেন কবিগুরুর অমূল্য সম্পদ, সেগুলো কোথায় রেখেছেন বুঝিয়ে দিন। বুঝিয়ে না দিলে ব্যবস্থা হবে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।